আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমাকে শুনছেন কিনা ক্লিয়ারলি একটু জানাবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানান। আমি ক্লিয়ারলি অডিবল অর নট? সবাই একটু জানান যে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। বিকজ না হলে সাউন্ড ঠিক না থাকলে তো আসলে শুরু করা যাবে না। ওকে, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে এবং এই ক্লাসিফিকেশন গুলোর উপর ডিপেন্ড করে ভার্ব তো ইংলিশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট। পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে ভার্ব। ভার্ব ঠিক মতো না জানলে আপনি আসলে গ্রামারের অনেক কিছুই ধরতে পারবেন না সহজে। সে কারণে ভার্বের আলোচনাটা খুব জরুরি। সো প্রথমেই আমরা ভার্ব কাকে বলে সেটা একটু জেনে রাখবো। ভার্ব মানে সাবজেক্টের ডুইং, সাবজেক্টের বিইং, সাবজেক্টের হ্যাভিং এবং টেলিং। তার মানে হচ্ছে আমরা ভার্ব বলতে বুঝবো সাবজেক্টের করা, বলা, হওয়া, থাকা এই সবকিছু মিলিয়ে ভার্ব হবে। আমি আবার বলছি, সাবজেক্টের করা, বলা, হওয়া এবং থাকা এই সবকিছু মিলিয়ে ভার্ব হবে। আমরা জেনারেলি কখনো যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ভার্ব কাকে বলে, তখন সাধারণত আমরা একটা কথা বলি যে সাবজেক্ট যা করেন তাই ভার্ব। সাবজেক্ট যা করেন তা ভার্ব, এটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সাবজেক্টের করা নয়, বরং করা, বলা, হওয়া যা আছে এই সবকিছু মিলিয়ে একসাথে আসলে ভার্ব হয়। সুতরাং আমরা মনে রাখবো শুধুমাত্র সাবজেক্টের করা নয়, বরং করা, বলা, হওয়া, থাকা যা আছে এই সবকিছু মিলিয়ে আমরা ভার্ব খুঁজে পাই। কেমন? আচ্ছা। তাহলে তাহলে ধরেন যে আমি যদি বলি আম, যেমন হি ইজ এ বয়। কেমন? হি ইজ এ বয় বা হি ইজ এ টিচার। He's a teacher. Look at this sentence. He's a teacher. তিনি একজন শিক্ষক। এখন আমি যদি বলি যে শুধু করা মানে ভার্ব, শুধু করা মানে ভার্ব, আমি যদি এই কথাটা বলি, তাহলে এই সেন্টেন্সে তো কোনো কিছু করা নাই আছে। হি ইজ এ বয় বা হি ইজ এ টিচার, এই সেন্টেন্সে কি কিছু করা হচ্ছে? করা হচ্ছে না তো। তাহলে হি ইজ এ টিচার, এই সেন্টেন্সে কি তাহলে ভার্ব নাই? অফকোর্স ভার্ব আছে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইজ। ইজ শব্দটা একটা কি? ভার্ব। তাহলে ইজ ভার্ব, তো ইজ দ্বারা তো কোনো কিছু করা নাই, তারপরে ইজটা কি? ভার্ব। কেন ভার্ব? কারণ হওয়াটাকেও আমরা ভার্ব বলি। সো এই ইজটা, হওয়া, এটাকেও আমরা ভার্ব বলি। ঠিক আছে? কিংবা আপনি যখন বলেন হি হ্যাজ আ হাউস, তার একটি বাড়ি আছে, এখানে দেখেন সাবজেক্টের কোনো কিছু করা নাই, সাবজেক্টের কোনো কিছু থাকা হওয়াও নাই, কিন্তু এখানে ভার্ব আছে। ভার্ব কোনটা? হ্যাজ। এটা ভার্ব। কেন ভার্ব? কারণ এটা দ্বারা থাকা বোঝায়। তাহলে এই সংজ্ঞাটা শেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আজকে থেকে এই কথা না বলি যে শুধু করা মানে ভার্ব, আমরা যাতে বলি করা, বলা, হওয়া, থাকা এই সব কিছু মিলিয়ে ভার্ব হয়। ওকে? সো সাবজেক্ট যা কিছু করবেন, সাবজেক্ট যা কিছু থাকবেন, সাবজেক্টে যা কিছু হবে, এই সব কিছু মিলিয়ে কি হবে? সবকিছু মিলিয়ে ভার্ব হবে। ওকে? বুঝে গেল? সবাই কি বুঝতে পেরেছেন ভার্বের সংজ্ঞাটা? আবার বলছি, সাবজেক্ট যা কিছু করবেন, যা কিছু বলবেন, যা কিছু হবেন, যা কিছু সাবজেক্টে থাকবে সবকিছু মিলিয়ে কি হবে? ভার্ব হবে। ভার্ব মানে শুধু করা নয়, বরং করা, বলা, হওয়া থাকে সবকিছু মিলিয়ে ভার্ব হয়। সুতরাং আপনাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে ভার্ব কাকে বলে, আজকে থেকে বলবেন করা, বলা, হওয়া, থাকা সবকিছু মিলিয়ে ভার্ব হয়। ওকে? Now let's talk about the classification. ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমত আমরা জানবো ফাইনাইট ভার্ব। টেন্সের উপর ভিত্তি করে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কারা? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। টেন্স চেনা যায়। যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আমি আবার বলছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যে ভার্ব আমাদেরকে টেন্স চিনতে সাহায্য করে, যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। দেখুন একটা সেন্টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্সে কোনো না কোনো টেন্স আছে কিনা?
each and every sentence you must have a tense, whether it is present tense, past tense, future tense, continuous tense, indefinite tense, perfect tense, যে কোনো টেন্স আপনি যে কোনো ভার্বে যে কোনো সেন্টেন্সে কোনো না কোনো টেন্স খুঁজে পাবেন, তাই না? যেই ভার্ব দ্বারা আমরা আসলে টেন্সটা খুঁজে পাই, যে ভার্ব দ্বারা আমরা বুঝি এটা এই টেন্স, সেই ভার্বটাকে আমরা আসলে ফাইনাইট ভার্ব বলি। তাহলে স্বাভাবিকভাবে এবার কি আসছে? নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কারা? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না, যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। আবার বলছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব। এখানে এখানে আপনাদেরকে একটা বিশেষ ভাবে উল্লেখ্য একটা কথা, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ফাইনিট এবং ফিনিট দুইটাই কিন্তু কারেক্ট প্রোনাউন্সিয়েশন। If you pronounce finite, you are correct as well. That means both the two pronunciations, finite and finite, are correct. So if you want to pronounce finite, you are correct as well. So finite এবং finite যে কোনো একটা pronunciation করলেই হলো। It's my choice, I will pronounce finite. If you wish to, you can pronounce finite as well. আপনি চাইলে এটাকে finite উচ্চারণ করতে পারেন, আমার ভালো লাগে আমি finite উচ্চারণ করছি, নো প্রবলেম, আপনি finite উচ্চারণ করতে পারেন। তাহলে finite বা finite কাকে বলে? যেটা দ্বারা টেন্স চেনা যায়, আর যেটা দ্বারা টেন্স চেনা যায় না সেটাকে আমরা নন ফাইনাইট বলি। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ গুলো সবগুলো নন ফাইনাইট ভার্ব, মনে রাখবেন। নাম্বার 2 হচ্ছে জেরান্ড, এবং নাম্বার 3 হচ্ছে পার্টিসিপল। তার মানে হচ্ছে আপনি কোনো বাক্যে যদি কখনো ইনফিনিটিভ দেখেন, জেরান্ড দেখেন অথবা পার্টিসিপল দেখেন, তখন এটাকে আপনি নন ফাইনাইট ভার্ব বলবেন। ওকে, আমি আবার বলছি, ফাইনাইট নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। তো চলেন আমরা এবার কিছু एग्जांपल দেখি। আমরা ফাইনাইট কাকে বলে বলছি? যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি, আর যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি না তাকে আমরা বলছি নন ফাইনাইট, তাই তো? তাহলে আমরা এখন একটু উদাহরণ দেখার চেষ্টা করি ফাইনাইট আসলে কোনটা, নন ফাইনাইট আসলে কোনটা। দেখুন, আমি যদি বলি যে he came to meet me, he came to meet me, সে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে, সে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। আচ্ছা আমাকে বলেন তো এটা কোন টেন্স? he came to meet me, হ্যাঁ একটু বলেন সবাই দেখি এটা কোন টেন্স? হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইট? এটা কোন টেন্স দেখি বলেন তো? ইয়েস এক্স্যাক্টলি, এটা ফার্স্ট টেন্স। এখন এটা ফার্স্ট টেন্স আমরা কি দেখে বুঝছি? কেম ভার্বটা দেখে বুঝছি। এই কেম ভার্বটা দেখে বুঝছি এটা ফার্স্ট টেন্স। সো এই যে কেম ভার্বটা, এই ভার্বটা আমাকে টেন্স চিনতে সাহায্য করছে, সেই কারণে এই কেম ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যে ভার্বটা দ্বারা আমরা টেন্স চিনতে পারি সেটা ফাইনাইট ভার্ব। এখানে কেম দ্বারা আমরা টেন্স চিনতে পারছি, সুতরাং কেম শব্দটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কেমন? যে ভার্ব দ্বারা আপনি টেন্স চিনবেন সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব। আবার এখানে দেখেন আরেকটা ভার্ব আছে মিট, টু মিট মি। আচ্ছা আপনি বলেন তো মিট দ্বারা কি আপনি টেন্স চিনতে পারছেন? মিট দ্বারা তো আপনি টেন্স চিনতে পারেন নাই, পারছেন কি? পারেন নাই, আলটিমেটলি নট। এবং মিট দ্বারা আপনি টেন্স চিনতে পারেন নাই, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই মেটটা টু প্লাস ভার্ব কিনা, ইনফিনিটিভ কিনা। দেখেন এখানে টু আছে প্লাস ভার্ব আছে, টু মিট মি, সো এটা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। সেই কারণে এই মিট শব্দটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। ওকে, সো ফাইনাইট কোনটা? যেটা দ্বারা টেন্স চিনতে পারি, যেমন কেম। নন ফাইনাইট কোনটা? যেটা দ্বারা টেন্স চিনতে পারি না। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ আমি যেখানে দেখবো, জেরান্ড আমি যেখানে দেখবো, পার্টিসিপল যেখানে দেখবো, সেখানে আমি সেগুলোকে তো অবশ্যই ডেফিনেটলি আমি নন ফাইনাইট ভার্বই বলবো। ওকে, সো ফাইনাইট এবং নন ফাইনাইট কি আপনারা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। কুইকলি একটু কমেন্ট করেন দ্রুত। ফাইনাইট নন ফাইনাইট ক্লিয়ার হতে পেরেছেন কিনা? Have you got the clear concept of finite and non-finite? আমি finite এবং non-finite এর আরো দু একটা উদাহরণ আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি যদি বলি যে he wants,
to do the job. Just look at this sentence. He wants to do the job. সে কাজটি করতে চায়। সে কাজটি করতে চায়। কোন টেন্স এটা? বলেন। ডেফিনেটলি প্রেজেন্ট টেন্স। আমরা কি দেখে বুঝতে পারছি? ওয়ান্টস দেখে বুঝতে পারছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, ভার্বের সাথে এস বা ইএস হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স। এক্সকিউজ মি। সো এটা প্রেজেন্ট টেন্স। আমরা কি দেখে বুঝলাম? আমরা বুঝলাম এখানে ওয়ান্টস আছে, সেটা দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট টেন্স। সো এই ওয়ান্টস ভার্বটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ওকে? ওয়ান্টস ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ওয়ান্স अगेन এখানে ডু আছে, দেখেন ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এটাকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ কিংবা ডু ভার্বটা দ্বারা আমরা কিন্তু টেন্স চিনতে পারছি না, সেই কারণে এটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? ধরেন আমি যদি বলি যে হি has taken his meal. He has taken his meal. সে তার খাবার খেয়েছে। এটা কোন টেন্স বলেন? He has taken his meal. Definitely আপনি বলবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। He has taken his meal বলেন। প্রেজেন্ট পারফেক্ট না এটা? অফ কোর্স প্রেজেন্ট পারফেক্ট। তো কি দেখে বুঝছেন? হ্যাজ দেখে না টেকেন দেখে, নাকি হ্যাজ টেকেন পুরোটা? বলেন। এখানে শুধু হ্যাজ দেখে কিন্তু আপনি টেন্স চিনছেন না। হ্যাজ টেকেন পুরোটা লাগবে না? বলেন। হ্যাজ টেকেন পুরোটা লাগবে কিনা? প্রেজেন্ট পারফেক্ট, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি দেখে বুঝছি? হ্যাজ টেকেন পুরোটা দেখে। তাহলে এই হ্যাজ টেকেন পুরোটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। হ্যাজ টেকেন পুরোটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। এখন শুধু টেকেনের নিচে যদি আন্ডারলাইন থাকে, খেয়াল করেন, শুধু টেকেন। তো শুধু টেকেন দ্বারা কি আমরা টেন্স চিনতে পারছি? বলেন তো। শুধু টেকেন দিয়ে তো আমি টেন্স চিনতে পারছি না। পারছি কি? কারণ শুধু টেকেন ভার্বের কোন ফর্ম বলেন? ফার্স্ট পার্টিসিপল ফর্ম না টেকেন? তো শুধু টেকেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো পার্টিসিপল গুলোকে তো আমরা অলরেডি বলেছি এটা নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল গুলোকে আমরা মাত্র বলেছি এটা নন ফাইনাইট ভার্ব। তাইলে শুধু টেকেনের নিচে আন্ডারলাইন করলে এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা দ্বারা টেন্স চেনা যায় না। কিন্তু হ্যাজ টেকেন পুরোটার নিচে আন্ডারলাইন করলে এটা ফাইনাইট ভার্ব। ওকে? আর আরেকটা জিনিস মনে রাখা দরকার আমাদের, সেটা হচ্ছে যে শুধু অক্সিলারি আলাদাভাবে ফাইনাইট হয় না। শুধু অক্সিলারি আলাদাভাবে ফাইনাইট হয় না। অক্সিলারি সহ মেইন ভার্ব মিলে, পুরাটা মিলে একটা ফাইনাইট ভার্ব হয়। শুধু অক্সিলারি কিন্তু ফাইনাইট হয় না। তার মানে আপনি যখন বলবেন যে হি ক্যান ডু, হি ক্যান ডু ইট, তো বলেন এখানে অক্সিলারি কোনটা? ক্যান অক্সিলারি, ডু হচ্ছে মেইন ভার্ব। ঠিক কিনা বলেন? হি ক্যান ডু ইট, ক্যান হচ্ছে অক্সিলারি, ডু হচ্ছে মেইন ভার্ব। ক্যান ডু। সো এই ক্যান কে আলাদাভাবে ফাইনাইট করা যাবে না। অক্সিলারি সহ মেইন ভার্ব পুরোটা মিলে একটা ফাইনাইট হবে। ক্যান ডু পুরোটা কিন্তু একটা ফাইনাইট। ওকে? কি জানলাম এখানে? শুধু অক্সিলারি আলাদাভাবে ফাইনাইট হতে পারে না। অক্সিলারির সাথে মেইন ভার্ব মিলে একটা ফাইনাইট হয়। ঠিক আছে? তো এখন কি আপনারা ক্লিয়ার? ফাইনাইট নন ফাইনাইট একটু কমেন্ট করেন প্লিজ। একটু কমেন্ট করে জানান আমাকে। আমাকে তো বুঝতে হবে আপনাদের একটু বোঝাতে পারছি কিনা। ফাইনাইট ভার্ব সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্ব সেই ভার্ব যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি না। টেন্স চেনা গেলে সেটা ফাইনাইট ভার্ব, টেন্স চেনা না গেলে সেটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করছেন কিনা একটু জানান আমাকে। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। এবং অক্সিলারি ভার্বের কথা মনে রাখবেন, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে ফাইনাইট করা যাবে না। অক্সিলারি এবং মেইন ভার্ব পুরাটা মিলে কেবল একটা ফাইনাইট ভার্ব হবে। কেমন? ওকে। সো নেক্সট, পরের আলোচনা বা পরের কথা, আমরা একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব জানবো এখন। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। One of the most important and influential verbs in English language is called linking verb. একটা গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট এবং কি বলা যায়, ইনফ্লুয়েন্সিয়াল অ্যাজ ওয়েল, লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব আমাদের আসলে সবারই জানা উচিত খুব ভালোভাবে। বিশেষ করে আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি, আমাদের সবারই লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা বা ভালো ধারণা থাকা উচিত। তো লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা কথা বলার আগে একটা লিস্ট আছে, সেটা লিখে নিব। আমি একটা লিস্ট লিখছি। বি, বিকাম, come, go, get, smell, taste, sound, remain, appear,
disappear, read, turn, sell. Okay, feel, look, like. ওকে, আমি ভার্বগুলো আরেকবার পড়ছি। বি, বিকাম, কাম, গো, গেট, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, রিটার্ন। আচ্ছা, আরেকটা রয়ে গেছে হচ্ছে সিম। ঠিক আছে, আগে এই ভার্বগুলো একটু দেখেন। হ্যাঁ, আগে এই ভার্বগুলো সবাই একটু দেখেন। বি, বিকাম, কাম, গো, গেট, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, রিড, টার্ন, সিম, সেল, ফিল, লুক, লাইক। ঠিক আছে, এই ভার্বগুলোকে যদি আমরা কখনো বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারি, রিপ্লেস করা যায়, এই ভার্বগুলোকে যদি আমরা কখনো বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারি, অথবা এই ভার্বগুলোকে যদি আমরা কখনো বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি, তখন এই ভার্বগুলোকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। আমি আবার বলছি, এই ভার্বগুলোকে যদি কখনো আমরা বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে পারি, তখন এই ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। যে ভার্বগুলো এখানে দেখতে পাচ্ছি, এই ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারলে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। দুইটা শর্ত কিন্তু, কিপ ইন মাইন্ড টু অ্যাসপেক্টস, টু নোশনস অর টু কন্ডিশনস। ফার্স্ট ওয়ান ইজ, আমাদের লিস্টে যে ভার্বগুলো আছে তাদের যে কোনো একটা ভার্ব। সেকেন্ড ওয়ান ইজ, ওই ভার্বটাকে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আপনি যদি শুধু শুধু ভার্ব খুঁজে পান কিন্তু বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু লিঙ্কিং হবে না। আবার বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছেন ঠিকই, কিন্তু আপনার লিস্টে নাই, তাহলেও কিন্তু লিঙ্কিং হবে না। লিঙ্কিং হতে হলে কিন্তু দুটাই লাগবে, বিভাগ দিয়ে প্রতিস্থাপনও লাগবে, আবার লিস্টেডও থাকতে হবে, তাহলে তাকে আমরা লিঙ্কিং বলবো, আদারওয়াইজ লিঙ্কিং বলবো না। এখন ধরেন আমি যদি বলি যে হি ফিলস অরেঞ্জ, হি ফিলস অরেঞ্জ, লুক এট দিস সেন্টেন্স, হি ফিলস অরেঞ্জ মানে কি? সে দুশ্চিন্তাগ্রস্ত, সে দুশ্চিন্তা অনুভব করছে, অথবা সে ভালো অনুভব করছে না, সে খারাপ অনুভব করছে, চিন্তা অনুভব করছে, দুশ্চিন্তা অনুভব করছে, তাই না? এখন প্রথমত ফিল শব্দটা আমাদের লিস্টে আছে কিনা দেখেন। ফিল ভার্বটা আমাদের লিস্টে আছে, এই যে দেখেন এখানে লিস্টে ফিল আমাদের লিস্টে আছে। এখন বি ভার্ব, হি এর সাথে আমরা বি ভার্ব কি বসাতে পারি? হি এর সাথে বি ভার্ব আমরা ইজ বসাতে পারি, প্রেজেন্ট হলে। ফার্স্ট হলে আমরা ওয়াজ বসাতে পারি, তাই না? এই ফিলটাকে মনে মনে মুছেন, মনে মনে মুছে এই ফিলস এর এখানে আপনি ইজ বসান। হি ইজ অরেঞ্জ, হি ইজ অরেঞ্জ। আমরা একটা অর্থপূর্ণ বাক্য বানাতে পারি কিনা, হি ইজ অরেঞ্জ, অথবা এখানে ওয়াজ বসান, হি ওয়াজ অরেঞ্জ। একটা অর্থপূর্ণ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি কিনা, হি ইজ অরেঞ্জ অথবা হি ওয়াজ অরেঞ্জ। একটা মিনিংফুল সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি, তার মানে এটা বিভাব দিয়ে প্রতিস্থাপন করা যাচ্ছে, তার মানে এটা আমাদের লিস্টে আছে, বিভাব দিয়ে প্রতিস্থাপন হচ্ছে, এটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। লিস্টে থাকা বিভাব দিয়ে প্রতিস্থাপিত হওয়া, এটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। ওকে, কিন্তু এখন ধরেন যে আমি যদি বলি যে হি ফিলস হিজ ফাদার, হি ফিলস হিজ ফাদার, সে তার বাবাকে অনুভব করছে, সে তার বাবাকে অনুভব করছে। এখন আপনি বলেন তো, এই ফিলসটা আমাদের লিস্টে আছে ঠিক আছে, কিন্তু এখানে যদি হি এর সাথে ইজ বসাই, হি ইজ হিজ ফাদার, ইমাজিন, হি ইজ হিজ ফাদার চলবে? হি ইজ হিজ ফাদার চলবে কিনা? অথবা হি ওয়াজ হিজ ফাদার চলবে? চলবে না। দ্যাটস ওয়াই এটা লিস্টে থাকার পরেও এই ভার্বটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারছি না, এটা লিঙ্কিং ভার্ব নয়, কারণ বিভাব দিয়ে প্রতিস্থাপন হয়নি। আমি আরো উদাহরণ দিচ্ছি, লেট মি শো ইউ সাম আদার এক্সাম্পলস। তার মানে লিঙ্কিং এর ব্যাপারে সবসময় সচেতন থাকবেন, মনে রাখবেন বিভাব দিয়ে প্রতিস্থাপন করতে হবে এবং আমাদের লিস্টে থাকতে হবে। শুধু বিভাব দিয়ে প্রতিস্থাপন করতেও হবে না, শুধু লিস্টে থাকতেও হবে না, বিভাব দিয়ে প্রতিস্থাপিত হতে হবে, লিস্টেও থাকতে হবে, তাহলে কেবল আমরা তাকে লিঙ্কিং ভার্ব বলবো, আদারওয়াইজ তাকে লিঙ্কিং ভার্ব বলবো না। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা আরো কিছু এক্সাম্পল দিই। ধরুন আমি যদি বলি যে উই গট ম্যারিড, উই গট ম্যারিড, আমরা বিবাহিত, আমরা বিবাহিত, তাহলে গট শব্দটা আমাদের লিস্টে আছে না নাই?
ডেফিনেটলি গেট আছে, টেন্স অনুসারে কিন্তু পরিবর্তন হতে পারে, টেন্স অনুসারে পরিবর্তন হতে পারে। আমরা ওখানে মেইন ভার্ব লিখেছি, ওটা টেন্স অনুসারে ফার্স্ট টেন্স হতে পারে, টেন্স অনুসারে ওটা ফিউচার টেন্স হতে পারে। ইটস নট আ ম্যাটার, আর এটা কোনো মিস্টেক বা এটা কোনো ভুল না, টেন্স অনুসারে এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আচ্ছা, তাহলে উই গট ম্যারিড, এখানে গট আমাদের লিস্টে আছে। আমরা উই এর সাথে বি ভার্ব কি ব্যবহার করি? আর ব্যবহার করি, অথবা ফার্স্ট টেন্স হলে ওয়ার ব্যবহার করি। তাহলে এখানে বসান, গটের এখানে বসান উই আর ম্যারিড, অথবা উই ওয়ার ম্যারিড। ওকে, আচ্ছা জাস্ট এ মিনিট, আমি একটু 1 মিনিট আসছি। ওকে, সো যেটা বলছিলাম, উই গট ম্যারিড, এখানে উই আর ম্যারিড অথবা উই ওয়ার ম্যারিড, আমরা একটা অর্থপূর্ণ সেন্টেন্স করতে পারছি কিনা। উই আর ম্যারিড অথবা উই ওয়ার ম্যারিড একটা অর্থ হয় না, বিভার বসিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারছি, ঠিক কিনা বলেন? উই আর ম্যারিড অথবা উই ওয়ার ম্যারিড, বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি বলে এই গেট ভার্বটাকে আমরা বলি, বা এই গট ভার্বটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। কিন্তু যখন আমরা বলি উই, ধরুন বললাম গট এ স্মল ব্যাগ, উই গট এ স্মল ব্যাগ, আমরা ধরেন রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একটা ছোট ব্যাগ পেলাম, উই দেখেন উই আর এ ব্যাগ অথবা উই ওয়ার এ ব্যাগ, মিলাতে পারবেন? গেটের এখানে যদি উই আর বসাই অথবা উই ওয়ার বসাই, একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয় কিনা? উই আর এ ব্যাগ অথবা উই ওয়ার এ ব্যাগ? ডেফিনেটলি নট, আমরা তো কোনো মিনিংফুল সেন্টেন্স এখানে তৈরি করতে পারছি না, তাই না? সো মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে না পারার কারণে এই গডটাকে আমরা কিন্তু লিঙ্কিং ভার্ব বলবো না। ঠিক আছে, তাহলে লিঙ্কিং ভার্ব হতে হলে দুটো শর্ত লাগবে, একটা হচ্ছে বিভাগ দিয়ে প্রতিস্থাপন করা এবং আরেকটা হচ্ছে লিস্টে থাকা। এখন আপনারা বলেন আপনারা এটা বুঝছেন কিনা। আপনাদের পরীক্ষায় লিঙ্কিং থেকে অনেক প্রশ্ন আসছে, আমি দু একটা লিখি এখানে। ধরেন যদি বলা হয় মাই মাদার রিমেইনস সাইলেন্ট, মাই মাদার রিমেইনস সাইলেন্ট, আমার মা নীরব আছেন। মাই মাদার, সরি একটু এদিকে লিখি। ধরেন আমি 1 নাম্বার বললাম মাই মাদার রিমেইনস সাইলেন্ট, মাই মাদার রিমেইনস সাইলেন্ট, আমার মা নীরব আছেন। তো এখানে দেখেন রিমেইনস, প্রথমত রিমেইনস আমাদের লিস্টে আছে কিনা? রিমেইনস ভাবটা আমাদের লিস্টে আছে না নাই? অফকোর্স আছে, রিমেইনস ভার্বটা আমাদের লিস্টে আছে। মাই মাদারের সাথে আমরা বিভার্ব কি লিখি? ইজ লিখি বা ওয়াজ লিখি। তাহলে এখানে ইজ বসান মাই মাদার ইজ সাইলেন্ট, অথবা ওয়াজ বসান মাই মাদার ওয়াজ সাইলেন্ট। একটা অর্থপূর্ণ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, সে কারণে এই রিমেইনস ভার্বটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। মাই মাদার ইজ সাইলেন্ট অথবা মাই মাদার ওয়াজ সাইলেন্ট। নাম্বার 2, পরীক্ষায় প্রশ্ন হয়েছে হি সিমস আ কাওয়ার্ড, তাকে একজন কাপুরুষ মনে হয়, তাকে মনে হয় একজন কাপুরুষ। বলেন সিমস আমাদের লিস্টে আছে না নাই? ডেফিনেটলি আছে। সিম ভার্বটা আমাদের লিস্টে আছে না নাই বলেন? অফকোর্স সিম শব্দটা আমাদের লিস্টে আছে। এবং এখানে দেখেন, এখানে বিভাগ যদি বসে হি ইজ এ কাওয়ার্ড অথবা হি ওয়াজ এ কাওয়ার্ড, চলে না চলে না? হি ইজ এ কাওয়ার্ড অথবা হি ওয়াজ এ কাওয়ার্ড একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়, সেই কারণে এই সিম ভার্বটাকেও কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব বলবো। ওকে, পরীক্ষায় প্রশ্ন হয়েছে নাম্বার 3, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গিয়েছে। তো এখানে বলেন তো ওয়েন্ট আমাদের লিস্টে আছে কিনা? ওই যে গো লিস্টে আছে, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, আমরা টেন্স অনুসারে যে কোনো ভার্ব কিন্তু কি করতে পারি? পরিবর্তন করতে পারি। সো গো লিস্টেড আছে, তার মানে ওয়েন্ট আমাদের লিস্টে আছে। এবং বিভাগ যদি বসাই দ্য ডগ ইজ ম্যাড অথবা দ্য ডগ ওয়াজ ম্যাড, একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়, সেজন্য এই ওয়েন্ট ভার্বটাকেও আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। ঠিক আছে, এইভাবে আপনাদের উচিত আজকের পর থেকে লিঙ্কিং ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারা। লিঙ্কিং
লিস্টেড ভার্ব এবং তাদেরকে বিভাগ দ্বারা প্রতিস্থাপন করা যায়। আমরা ব্যাপক হারে কিছু সেন্টেন্স করেছি, যেমন হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট। দেখেন এটা লিঙ্কিং ভার্ব, টেস্টেস আমাদের লিস্টে আছে এবং এখানে যদি বিভাগ বসান হানি ইজ সুইট অথবা হানি ওয়াজ সুইট, আমরা অর্থপূর্ণ বাক্য করতে পারি। সো টেস্টেস লিঙ্কিং ভার্ব। নাম্বার 5 আমাদের জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীত মানে অধিক ব্যবহার করি আমরা, যেমন রাইস সেলস চিপ, তাই না? সেল শব্দটা আমাদের লিস্টে আছে, বিভাগ বসান রাইস ইজ চিপ অথবা রাইস ওয়াজ চিপ, একটা অর্থপূর্ণ আপনি সেন্টেন্স তৈরি করতে পারছেন। সো এখানে সেলটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। তো এখন আমাকে ক্লিয়ারলি সবাই একটু জানান যে লিঙ্কিং ভার্বের বিষয়টা সবাই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করছেন কিনা, লিঙ্কিং ভার্বের বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। Have you got the clear concept about linking verb, ladies and gentlemen? जी sir. Yes sir. अच्छा अच्छा जी. Thank you for your commenting. কেউ যদি না বুঝেন বলেন। If anybody has the complexity, just let me know. Okay. Thank you sir. বুঝতে পেরেছি। আচ্ছা। Good. Okay. So let's talk about object. আমরা একটু অবজেক্ট সম্পর্কে জেনে নিই। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর আমরা যে উত্তর পাই, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। আমি আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। আই রিপিট, ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। কেমন? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে এবং উত্তর পেতে হবে ভার্বের পর, তাকে আমরা অবজেক্ট বলি। ঠিক আছে? এখন ফর এক্সাম্পল যেমন ধরেন যে আমরা বলি যে উই টুক দ্য ডিসিশন, আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম। উই টুক দ্য ডিসিশন, আমরা সিদ্ধান্তটি নিয়েছিলাম। এখানে মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে টুক। টুক মানে নেয়া। কি নিয়েছিলাম? কি নিয়েছিলাম আমরা? উত্তর হচ্ছে দ্য ডিসিশন। ঠিক কিনা বলেন? আমরা কি নিয়েছিলাম? উই টুক, টুক মানে কি? নেওয়া, নিয়েছিলাম। ফার্স্ট টেন্স সরি। উই টুক দ্য ডিসিশন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি নিয়েছিলাম? সিদ্ধান্ত। কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পাচ্ছি, এটাকে আমরা বলি অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। কেমন? এখন অবজেক্টের প্রসঙ্গটা কেন আসছে? অবজেক্টের প্রসঙ্গে আসছে এই কারণে, কোথাও যদি লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্বের পর কখনোই অবজেক্ট থাকে না। লিঙ্কিং ভার্বের পরে কখনোই অবজেক্ট থাকে না। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট এবং এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। আমি আবার বলছি, লিঙ্কিং ভার্বের পর কখনোই অবজেক্ট থাকে না। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি এবং সেই কমপ্লিমেন্টটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। একটু খেয়াল করেন, যখন আমি বলছি যে হি বিকাম বা বিকেম আ টিচার, সে শিক্ষক হয়েছিল। হি বিকেম আ টিচার, সে শিক্ষক হয়েছিল। এই সেন্টেন্সটার দিকে একটু তাকান। ও আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে। জাস্ট এখানে লিখি হি বিকেম আ টিচার। হি বিকেম এ টিচার, তিনি শিক্ষক হয়েছিলেন। আচ্ছা, এখানে প্রথমত দেখেন বিকেম মানে কি? বিকেম মানে হওয়া। মাথাটা একটু ঠান্ডা রাখেন, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে, এটা একটু জটিল ইস্যু, হ্যাঁ, একটু বুঝতে হবে। আচ্ছা, বিকেম মানে কি? বিকেম মানে হওয়া।
হয়েছিল। আচ্ছা, সে কি হয়েছিল? কি হয়েছিল? কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে আমরা একটু উত্তর পেয়ে যাচ্ছে কিনা দেখেন। সে কি হয়েছিল? শিক্ষক হয়েছিল, ঠিক না বলেন? কি হয়েছিল সে? শিক্ষক। কি হয়েছিল? শিক্ষক। কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা ভার্বের শেষে একটা উত্তর পাচ্ছি। পাচ্ছি কিনা বলেন? কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পাচ্ছি। এখন হিসাব অনুসারে এটা অবজেক্ট হওয়ার কথা ছিল। আমরা বলেছি অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, ভার্বের পরে উত্তর পাবো, তাকে অবজেক্ট বলবো, তাই না? তাহলে কি দিয়ে প্রশ্ন করছি, ভার্বের শেষে উত্তর পেয়েছি, তাহলে এটা অবজেক্ট হওয়ার কথা। অবজেক্ট হওয়ার কথা থাকলেও এটাকে অবজেক্ট না বলে কিন্তু আমাকে এটাকে কমপ্লিমেন্ট বলতে হবে। কেন? কারণ এই যে ভার্বটা দেখতে পাচ্ছি, এই ভার্বটা লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্কিং ভার্ব কিভাবে বুঝলাম? বিকেম আমাদের লিস্টে আছে। আবার এখানে যদি বি ভার্ব বসাই, হি ইজ এ টিচার অথবা হি ওয়াজ এ টিচার, একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয় কিনা, মানে হচ্ছে আপনি বিকেম ভার্বটাকে লিঙ্কিং কিনা আগে সেটা সিদ্ধান্ত নেন। হি ইজ এ টিচার, হি ওয়াজ এ টিচার, এবং বিকেম ভার্বটা আমাদের লিস্টে আছে, আছে কিনা? সো এটা লিঙ্কিং ভার্ব। কিভাবে বুঝলাম? কি দিয়ে, সরি, কিভাবে বুঝলাম? এটা লিস্টে আছে এবং বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি, সো এটা লিঙ্কিং ভার্ব। এখন এই লিঙ্কিং ভার্বের পরে যা আসছে সেটা সব সময় কমপ্লিমেন্ট। ওইটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেও সেটাকে অবজেক্ট বলা যাবে না। লিঙ্কিং এর পরে যা আসবে সেটা নিশ্চিতভাবে কমপ্লিমেন্ট, সেটা অবজেক্ট নয়। ওকে, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন ভার্বের শেষে উত্তর পাবো তখন সেটাকে আমরা অবজেক্ট বলি। কিন্তু লিঙ্কিং এর পরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেও কোনো লাভ নেই। লিঙ্কিং এর পরে যেটা আসবে ওটা কমপ্লিমেন্ট, এবং ওই কমপ্লিমেন্টটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। ঠিক আছে? ধরেন আমি যদি আরো একটা দুটো উদাহরণ আপনাকে দেই। ধরেন আমি যদি বলি যে এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, ধরেন আমি যদি বলি যে আচ্ছা, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, ধরেন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে ইট মানে কি? খাওয়া, তাই না? তাহলে কি খাই বলেন? কি খাই? রাইস। কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে আমরা এখানে উত্তর পাচ্ছি, এটাকে আমরা বলছি অবজেক্ট। কেন বলছি অবজেক্ট? কারণ এই ভার্বটা তো লিঙ্কিং ভার্ব না। ইট ভার্বটা কি লিঙ্কিং ভার্ব বলেন? আমাদের লিস্টেও নাই, বিভাগ দিয়ে প্রতিস্থাপনা হয় না। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? অবজেক্ট হতে হলে সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব হতে পারবে না। লিঙ্কিং ভার্বের পরে যেটা আসবে সেটা সবসময় কমপ্লিমেন্ট, এবং সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। লিঙ্কিং এর পরে কখনোই অবজেক্ট আসবে না। ওকে? যেমন এখানে টু ভার্বটা দেখেন, এই টু ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এটাকে আমরা অবজেক্ট বলছি। কেন বলছি? কারণ টু ভার্বটা তো লিঙ্কিং ভার্ব না। এখন টু যদি লিঙ্কিং হতো তাহলে এখানে তার ডিসিশন কিন্তু অবজেক্ট না বলে আমরা কিন্তু কমপ্লিমেন্ট বলতাম, এবং এটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতাম। ঠিক আছে? তাহলে লিঙ্কিং ভার্বের পরে কখনোই কি অবজেক্ট আসে না। লিঙ্কিং ভার্বের পরে যেটা আসে সেটা কমপ্লিমেন্ট, এবং সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। ঠিক আছে? এইটুকু বুঝছেন কিনা? আমি আবার একটু রিপিট করি যাতে আপনাদের মাথায় থাকে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলি। এখন এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে ওই ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেও সেটা কোনো লাভ হবে না, কারণ লিঙ্কিং ভার্বের পরে যেটা আসে সেটা কমপ্লিমেন্ট, এবং এটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। ওকে? এবার আসেন দুটো ভার্ব নিয়ে আমরা একটু জেনে রাখি। একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের একটা অবজেক্ট থাকে, হ্যাভিং অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলি। আর ইনট্রানজিটিভ মানে, ইনট্রানজিটিভ মানে যে ভার্ব কোনো অবজেক্ট নাই, ডাজ নট হ্যাভ অ্যান অবজেক্ট। যে ভার্বের কোনো অবজেক্ট নাই সেটাকে আমরা ইনট্রানজিটিভ বলি, আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলি। ওকে? যে ভার্বের একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ। তাহলে এখন একটু ভাইবা চিন্তা বলেন তো, লিঙ্কিং ভার্ব গুলো কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এই প্রশ্নটা একটু অ্যান্সার করেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? লিঙ্কিং ভার্ব গুলো কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? লিঙ্কিং এর পরে কি অবজেক্ট থাকে নাকি কমপ্লিমেন্ট থাকে? বলেন তো, লিঙ্কিং এর পর যেটা থাকে সেটা কি অবজেক্ট নাকি সেটা কমপ্লিমেন্ট? লিঙ্কিং এর পর তো কখনো অবজেক্ট আসে না, সবসময় কমপ্লিমেন্ট আসে, তাই না?
তো ট্রানজিটিভ ভার্বের তো কি থাকে, অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না। তাহলে পৃথিবীতে যত লিঙ্কিং ভার্ব আছে সবই ইনট্রানজিটিভ, যত লিঙ্কিং আছে সব ইনট্রানজিটিভ। কারণ লিঙ্কিং এর পরে তো কখনো অবজেক্ট আসে না, কখনোই অবজেক্ট আসে না। লিঙ্কিং এর পরে যেটা আসে সেটা তো কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং কখনোই ট্রানজিটিভ নয়। লিঙ্কিং সবসময় কি ভার্ব, ইনট্রানজিটিভ। মনে রাখবো, সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু সকল ইনট্রানজিটিভ ভার্ব লিঙ্কিং নয়। সকল লিঙ্কিং ইনট্রানজিটিভ, সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নয়। আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসছি। আচ্ছা, একটু আগে যে বাক্যটা আমরা পড়েছিলাম, he became a teacher, এই সেন্টেন্সটা যদি আমরা এখন একটু দেখি, he became a teacher, তিনি কি হয়েছেন, শিক্ষক হয়েছেন, তাই না? তিনি শিক্ষক হয়েছেন। ওকে, তো তিনি শিক্ষক হয়েছেন, এখানে বিকেমটাকে আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব, মনে পড়ে কিনা আপনাদের? বিকেম এখানে লিঙ্কিং ভার্ব, হি ইজ এ টিচার অথবা হি ওয়াজ এ টিচার, এখানে বিকেমটা এটা লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বের পরে আমরা বলেছি যেটা আসে সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। তাহলে টিচারটা এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো লিঙ্কিং ভার্বের পরে তাহলে কি আসতেছে, অবজেক্ট তো আসতেছে না। লিঙ্কিং ভার্বের পরে তাহলে কমপ্লিমেন্ট আসছে, তার মানে লিঙ্কিং ভার্বের পরে তো অবজেক্ট হয় না। তাহলে লিঙ্কিং ভার্ব যা যা আছে সকল লিঙ্কিং ভার্বই কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার মধ্যে অবজেক্ট নাই। তাহলে যেটা লিঙ্কিং ভার্ব সেটা অবশ্যই ইনট্রানজিটিভ, কিন্তু যেটা ইনট্রানজিটিভ সেটা কিন্তু লিঙ্কিং নয়। যেটা ইনট্রানজিটিভ সেটা কিন্তু লিঙ্কিং নয়। সেটা কিভাবে বুঝবো? ধর আমি যদি বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে বলে পাখিরা আকাশে উড়ে, তাই না? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এখন এখানে মেইন ভার্ব কি, ফ্লাই। ফ্লাই মানে কি, উড়া। তো কি উড়ে বলে, পাখি। খেয়াল করে দেখেন, কি উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কি উড়ে, পাখি উড়ে। কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পাচ্ছি, উত্তরটা কিন্তু ভার্বের আগে। কি উড়ে, পাখি, পাখিটা কোথায়, ভার্বের আগে না? ভার্বের আগে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর তো ভার্বের আগে পাচ্ছি, ভার্বের আগে পেলে তো লাভ নাই, আমার অবজেক্ট পেতে হবে কোথায়, ভার্বের পর। কি দিয়ে প্রশ্ন করে ভার্বের পর উত্তর পেলে তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। এখানে কি দিয়ে উত্তর পাচ্ছি, কিন্তু উত্তরটা তো ভার্বের আগে, ভার্বের পরে তো পাই নাই। তাহলে এই ভার্বটার তো অবজেক্ট নাই। কেন নাই? কারণ কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পাই নাই, তাই না? তাহলে এই ফ্লাই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ডেফিনেটলি এটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ফ্লাই এর কোনো অবজেক্ট নাই। তো এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্বের যে একটা লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে কি ফ্লাই আছে? লিস্টের মধ্যে তো ফ্লাই নাই, তাই না? আবার বিভাব যদি বসে, বার্ড মানে বিভাব দিয়ে প্রশ্নই তো আসবে না, কারণ ফ্লাই তো আমাদের লিস্টে নাই। তাহলে এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার অবজেক্ট নাই। কি দিয়ে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাই নাই, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি ভার্বের আগে। সুতরাং এই ভার্বটা ইনট্রানজিটিভ, কারণ অবজেক্ট নাই। কিন্তু এই ভার্বটা তো লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্ব না, কারণ লিঙ্কিং এর লিস্টে তো এটা নাই। তাহলে যেটা লিঙ্কিং ভার্ব সেটা অবশ্যই ইনট্রানজিটিভ, কিন্তু যেটা ইনট্রানজিটিভ সেটা লিঙ্কিং নয়। ওকে, সকল ইনট্রানজিটিভ, সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ ভার্ব লিঙ্কিং নয়। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু জানান কমেন্টে। আপনারা তো কমেন্টিং এর সংখ্যা একেবারে নেই বললেই চলে, মাঝে মাঝে একটু জানাবেন যে আপনি বুঝতে পারছেন কিনা অথবা অসুবিধা হচ্ছে কিনা, সেটা একটু জানালে উভয়ের জন্য আমাদের সুবিধা হবে। আমরা তাহলে ভালোভাবে কার্যক্রম এগিয়ে নিতে পারবো আর কি। কেমন বুঝতে পেরেছেন এই পর্যন্ত কথাগুলো? অবজেক্ট থাকলে সেটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট না থাকলে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে তো কখনো অবজেক্ট আসে না, কমপ্লিমেন্ট আসে। তাহলে যত লিঙ্কিং আছে সব ইনট্রানজিটিভ, কিন্তু যেটা ইনট্রানজিটিভ সেটা লিঙ্কিং নাও হতে পারে। সকল লিঙ্কিং ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নাও হতে পারে। কেমন? আচ্ছা, আমি এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভের আরো কিছু উদাহরণ দিই। ধরেন আমি যদি বলি দ্য ডোর opens automatically. The door opens automatically. Now look at this sentence. দরজাটি অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়েছে, বা দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে। এখানে মেইন ভার্ব কি, ওপেন্স না? ওপেন্স কে যদি আমরা প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করি, তো বলেন তো কি খুলে, উত্তর কি, দরজা না? কি খুলে বলেন, দরজা। তো কি খুলে দরজা, দরজাটা কোথায় আসছে, ভার্বের আগে না পরে? ভার্বের আগে না?
আমরা ভার্বের পরে উত্তর না পেলে সেটা তো অবজেক্ট না। অবজেক্ট হতে হলে ভার্বের পরে উত্তর পেতে হয়। ওকে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাইছি ঠিকই, উত্তরটা তো ভার্বের আগে চলে আসছে, পরে না। সেজন্য এই ওপেন ভার্বের কিন্তু কোনো অবজেক্ট নাই। এখানে অটোমেটিক্যালি যে শব্দটা আছে এটা কিন্তু অ্যাডভার্ব। কিভাবে খুলে? স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে দিয়ে উত্তর পেলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। ঠিক আছে, তাহলে এই ওপেন ভার্বটার কোনো অবজেক্ট নাই। সেজন্য এই ওপেন ভার্বটাকে আমরা কি ভার্ব বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব কারণ এটার অবজেক্ট নাই। ঠিক আছে, এখন এটা ইনট্রানজিটিভ ভার্ব, তো এটা কি লিঙ্কিং ভার্ব বলেন? এটা তো লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং হতে হলে ওই যে লিস্টের শব্দগুলো লাগে, আবার বিভাব দিয়ে প্রতিস্থাপন লাগে। ওপেন ভার্বটা তো আমাদের লিস্টে নাই। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব সত্য, কিন্তু এটা লিঙ্কিং না। তার মানে যেটা ইনট্রানজিটিভ সেটা লিঙ্কিং নাও হতে পারে, কিন্তু যেটা লিঙ্কিং সেটা তো ইনট্রানজিটিভ হতেই হবে, কারণ লিঙ্কিং হওয়া মানে তারপরে কোনো অবজেক্ট আসে না। যেমন ধরেন আমি যদি বলি যে হি সিমস হ্যাপি, তাকে সুখী মনে হচ্ছে। হি সিমস হ্যাপি, তাকে মনে হয় যে সে সুখী। তো প্রথমে বলেন এটা লিঙ্কিং কিনা? ডেফিনেটলি এটা লিঙ্কিং। কেন? কারণ এটা আমাদের লিস্টে আছে। সিমস ভার্বটা কিন্তু আমাদের লিস্টে আছে, এবং বি ভার্ব বসান হি ইজ হ্যাপি অথবা হি ওয়াজ হ্যাপি, আমরা বি ভার্ব বসিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স করতে পারি। তাহলে এটা লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্কিং ভার্ব, তো এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে হ্যাপিটা এখানে কি? কমপ্লিমেন্ট, এবং হ্যাপিটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক না? হ্যাপি এখানে কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং ভার্বের পরে তো অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট, তাহলে এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ কারণ এটার পরে তো অবজেক্ট নাই, এটা তো কমপ্লিমেন্ট। তাহলে যা লিঙ্কিং তা অবশ্যই ইনট্রানজিটিভ, কিন্তু যা ইনট্রানজিটিভ তা লিঙ্কিং নয়। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি যদি আরেকটু উদাহরণ দিই। ধরেন যে আমি বললাম যে হি অ্যাভয়েডস হি অ্যাভয়েডস মি, সে আমাকে কি করে? অ্যাভয়েড করে, পরিহার করে, পরিত্যাগ করে। তাহলে অ্যাভয়েডস মানে কি? পরিহার করা। তাহলে কাকে পরিহার করে? কাকে কাকে পরিহার করে? উত্তর আমাকে। কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পাচ্ছি, এটাকে আমি বলি অবজেক্ট। অবজেক্ট আছে যে ভার্বের, সেই ভার্বটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। ওকে, আর লিঙ্কিং এর ক্ষেত্রে বলেছি সকল লিঙ্কিং ইনট্রানজিটিভ, কারণ লিঙ্কিং এর পরে কখনো অবজেক্ট আসে না। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? আমি চাই যে এবার আপনারা একটু কমেন্ট করেন। আপনাদের কমেন্টিং একেবারে নেই বললেই চলে। হ্যাঁ, একটু কমেন্ট করেন। নাও ইজ ইট ক্লিয়ার নাও? আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ জেনেছি, আমরা ফাইনিট নন ফাইনিট জেনেছি, আমরা লিঙ্কিং ভার্ব জেনেছি। আমরা আর দুইটা ভার্ব জেনে আজকে শেষ করব। আরো কিছু ভার্ব আছে, যেমন পজিটিভ ভার্ব, সেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলাপের সাথে জানবো, রাইট ফর্ম অফ ভার্বের সাথে জানবো পজিটিভ ভার্ব। আরো কিছু ভার্ব আছে, সেগুলো আমরা আমাদের পরবর্তী লেকচার গুলোর সাথে আসবে। বাট আজকের আলাপে আমরা মোটামুটি এই 6-7টা ভার্ব সম্পর্কে জানলে আমাদের মোটামুটি ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, বিভাগ। আচ্ছা, লিঙ্কিং এর ব্যাপারে আরেকটা কথা বলি। লিঙ্কিং এর লিস্ট যে লিখেছিলাম, একেবারে প্রথম ভার্বটা বি লিখছিলাম, একটু দেখেন। প্রথম ভার্বটা আমরা বি লিখছিলাম, ওই যে লিস্ট লিঙ্কিং এর। তো বি, বিকাম, কাম, গো, এরকম করে আমরা লিখেছিলাম। তো বি বলতে আমরা আসলে বি ভার্বকে বোঝাচ্ছি। বি বলতে কাকে বোঝাচ্ছি? বি ভার্বকে। তো বি ভার্ব তার মানে লিঙ্কিং ভার্ব হতে পারে, কেমন? বি ভার্ব তার মানে লিঙ্কিং ভার্ব হতে পারে। বি ভার্বকে মনে রাখবেন লিঙ্কিং হতে হলে মেইন ভার্ব হতে হবে। বি ভার্বকে লিঙ্কিং হতে হলে মেইন ভার্ব হতে হবে। তার মানে বি ভার্ব গুলো যদি মেইন ভার্ব হয় তাহলে তারা লিঙ্কিং হবে, আর যদি মেইন ভার্ব না হয়, অক্সিলারি হয়, তাহলে কিন্তু তারা লিঙ্কিং ভার্ব হবে না। আমি আবার বলছি, বি ভার্ব সমূহ মেইন ভার্ব হলে সেটা লিঙ্কিং হবে, আর বি ভার্ব সমূহ অক্সিলারি হলে সেটা লিঙ্কিং হবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর, এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। এখন এই সেন্টেন্সটার মধ্যে দেখেন এই যে বি ভার্বটা, এটা মেইন ভার্ব কিনা? হি ইজ এ ডক্টর, এখানে ইজটা মেইন ভার্ব কিনা? এটা বি ভার্ব এবং মেইন ভার্ব। বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন তারা লিঙ্কিং ভার্ব। তাহলে ইজটা এখানে লিঙ্কিং ভার্ব। কেন? কারণ ইজটা এখানে মেইন ভার্ব। তবে আপনি যখন বলবেন হি ইজ কামিং, হি ইজ কামিং হোম, এখানে দেখেন এই ইজটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি? অক্সিলারি। হি ইজ কামিং হোম অক্সিলারি ভার্ব। বি ভার্ব অক্সিলারি হলে সেটা কিন্তু মেইন ভার্ব হবে না। সেখানে ইজটা কিন্তু মেইন ভার্ব নয়। কেন মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব নয়? কেন লিঙ্কিং ভার্ব নয়? কারণ এই ভার্বটা মেইন ভার্ব নয়।
বিভাবসমূহ বিভাবসমূহ লিঙ্কিং হতে পারে যদি তারা মেইন ভার্ব হয়। মেইন ভার্ব না হলে কিন্তু তারা লিঙ্কিং হবে না। ঠিক আছে, আবার বলছি বি ভার্ব মেইন ভার্ব হলে লিঙ্কিং হবে, আদারওয়াইজ তারা লিঙ্কিং হবে না। Now let's talk about cognate. Cognate verb, বাংলায় এটাকে আমরা সমধাতুজ বলি। বাংলায় যেটা সমধাতুজ, ইংলিশে সেটাই হচ্ছে কগনেট। তাহলে কাকে বলে? কগনেট বলে ভার্ব থেকে ভার্বের পরের অংশ আসলে। ভার্ব থেকে ভার্বের পরের অংশ, ভার্ব থেকে ভার্বের পরের অংশ উৎপন্ন হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। ভার্ব থেকে ভার্বের পরের অংশ উৎপন্ন হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। আই রিপিট, ভার্ব থেকে ভার্বের পরের অংশ উৎপন্ন হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। ফর এক্সাম্পল, আপনি যখন বলেন হি সিংস আ সং, হি সিংস আ সং, দেখেন সিংস থেকে সং হয়েছে, সিং থেকে সং হয়েছে, সিং আ সং, সিং আ সং, সিং থেকে সং উৎপন্ন হয়েছে। ভার্ব থেকে ভার্বের পরের অংশ যখন উৎপন্ন হয় তখন তাকে আমরা কগনেট ভার্ব বলি। সেখানে সিংসটা কগনেট ভার্ব। কিংবা আমরা যখন বলি উই ran a race, উই ran a race, ran থেকে রেস হয়েছে, এই ran কে আমরা বলি কগনেট ভার্ব। কিংবা আমরা যখন বলি I dreamed a wonderful dream. I dreamed a wonderful dream. দেখেন এটা dreamed a wonderful dream, dream থেকে wonderful dream উৎপন্ন হয়েছে, সো dream কে আমরা বলি কগনেট ভার্ব। বাংলায় আমরা এটাকে ওই যে সমধাতুজ বলি, বেশ এক ঘুম ঘুমিয়েছি অথবা বেশ এক চাল চাললে, এই টাইপের যে কথাগুলো আমরা বাংলায় বলি সেগুলো সমধাতুজ। আর সমধাতুজের ঠিক ইংলিশ যেটা সেটাই হচ্ছে আসলে কগনেট ভার্ব। ওকে, কগনেট ভার্ব বুঝছেন কিনা? আপনাদের সুবিধার্থে আরো একবার বলি, কগনেট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব থেকে ভার্বের পরের যে অংশটা আছে সেটা উৎপন্ন হয়। ভার্ব থেকে ভার্বের পরের অংশ উৎপন্ন হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। ওকে, অলরাইট। লিঙ্কিং এর কথা মনে আছে? লিস্টেড ভার্ব গুলো মনে করেন এবং বিভাব দিয়ে প্রতিস্থাপন করা যায়। ফাইনিটের কথা মনে আছে? টেন্স চেনা যায়। নন ফাইনিটের কথা মনে আছে? টেন্স চেনা যায় না। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মনে করতে থাকেন। আরেকটা ভার্ব পড়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে আমরা জেনে রাখবো যে সকল ভার্বের একটি একটি অবজেক্ট থাকে, একটি অবজেক্ট থাকে, কিন্তু একটি অবজেক্ট থাকলে চলে না, তার আরো কোনো অতিরিক্ত অংশের প্রয়োজন হয়। অতিরিক্ত অংশের প্রয়োজন হয়। তার মানে যে সকল ভার্বের একটি অবজেক্ট থাকলে চলে না, যে সকল ভার্বের একটি অবজেক্ট থাকে কিন্তু তাতে তার চলে না, আরো কিছু লাগে, সেটাই হচ্ছে ফ্যাক্টিটিভ। আবার বলছি, যে ভার্বের একটি অবজেক্ট আছে কিন্তু তাতে তার চলছে না, আরো কিছু দরকার হয়, একটা অবজেক্ট থাকলেই যা চলে না, আরো কিছু প্রয়োজন হয়, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। একটা অবজেক্ট অলরেডি আছে কিন্তু সম্পূর্ণ মিনিং হয়নি, আরো কিছু দরকার হচ্ছে, সেটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। যেমন আমরা যখন বলি উই মেড হিম, দেখেন এই যে মেড ভার্বের একটা অবজেক্ট অলরেডি আছে না, উই মেড হিম আছে কিনা? একটা অবজেক্ট আছে কিনা বলেন? উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, কিন্তু আপনার মনে একটা আগ্রহ আছে না, কি বানাইছিলাম? মানে আপনার মনে একটা আকাঙ্ক্ষা আছে কিনা, কি বানিয়েছিলাম, এটা আপনার মন জানতে চায় কিনা? অফকোর্স আপনার মন জানতে চায়, একটা আকাঙ্ক্ষা থেকে গেছে এখানে। উই মেড হিম ক্যাপ্টেন যখন আপনি বলেন তখন আপনার সম্পূর্ণ অর্থটা শেষ হয় এবং আপনার মনের ভাবটা আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। তাহলে মেড ভার্বের একটা অবজেক্ট থাকলেই চলে নাই, অতিরিক্ত একটা অংশের প্রয়োজন হয়েছে। এই অতিরিক্ত অংশের প্রয়োজন হয়েছে বিধায় এই মেড ভার্বটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, যে ভার্বের একটা অবজেক্ট থাকলে চলে না, আরেকটা অতিরিক্ত অংশের দরকার হয়, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। এখন এই যে অতিরিক্ত অংশটা, এই অতিরিক্ত অংশটা কিন্তু একটা নাম আছে, এই অতিরিক্ত অংশটাকে কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। এই অতিরিক্ত অংশটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আপনারা একটু মনে করে দেখুন তো, ওই যে এক্সকিউজ মি,
লিঙ্কিং এর পরে যেটা থাকে ওটা সাবজেক্ট কমপ্লিমেন্ট ছিল না, মনে করে দেখেন তো। লিঙ্কিং এর পরে যা থাকে সেটা ছিল কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর লিঙ্কিং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যে অতিরিক্ত অংশটা আসে সেটাকে আমরা কি বলতেছি তাহলে? অবজেক্টের পর অতিরিক্ত যে অংশটা আসে সেটাকে আমরা বলতেছি অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? লিঙ্কিং এর পরে থাকে। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? অবজেক্ট কমপ্লিমেন্ট ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরের অতিরিক্ত অংশটাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলি। কেমন? এখন আমি যদি এখানে আরেকটা বাক্য লিখি, উই মেড এ কাপ অফ টি। উই মেড এ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছিলাম। উই মেড কাপ অফ টি। দেখেন এই মেড ভার্বের একটা অবজেক্ট আছে, কাপ অফ টি। আমরা কি বানিয়েছিলাম? এক কাপ চা। কি বানিয়েছিলাম আমরা? এক কাপ চা। তাহলে মেড এর একটা অবজেক্ট আছে কিনা? এই কাপ অফ টি একটা অবজেক্ট আছে। তো বলেন তো এখানে আর মেইন ভার্বের কি কোনো আহ, মানে এখানে কি আমার মনে কোনো আকাঙ্ক্ষা আছে? এখানে যেরকম হিম একটা অবজেক্ট ছিল, আমার একটা জানার আগ্রহ থেকে গেছে কি বানাইছিলাম, এখানে কি এরকম আগ্রহ আছে? ওই মেড এ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছি। কি ধরনের চা, কোথা থেকে চা, এরকম কোনো আকাঙ্ক্ষা আছে? নাই। তাহলে মেড ভার্বের একটা অবজেক্ট থাকলেই চলে এখানে। সেই জন্য এই মেড ভার্বটাকে কিন্তু আমরা ফ্যাক্টিটিভ বলবো না। ফ্যাক্টিটিভ আমরা কাকে বলবো? যে ভার্বের একটা অবজেক্ট আছে অলরেডি, কিন্তু তাতে তার চলে না, আরেকটা কিছু লাগে, সেটা ফ্যাক্টিটিভ। যে ভার্বের একটা অবজেক্ট থাকলে চলবে তাকে তো আমরা ফ্যাক্টিটিভ বলবো না। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন কিনা? এছাড়া আরো দুটা ভার্ব আছে, একটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের আলাপটা আমরা হচ্ছে যখন রাইট ফর্ম অফ ভার্ব করব তখন আমরা করব। এছাড়া একটা ভার্ব আছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব আমরা হচ্ছে যখন ভয়েসের আলোচনায় যাব তখন আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে পড়ব। ওকে, সো এখন হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চেনস রিলেটেড টু টুডেস ডিসকাশন? আজকের আলোচনা নিয়ে হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে? Do you have any question related to today's topic? If you have any question, just feel free to ask. I will answer some of your questions right now. No questions. No, 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 no. Okay, so that's all for today. Thanks for watching and see you in the next class. Thank you. Thank you very much.